তৃণমূল ডিজাস্টার করবে জেনে রাখুন। আমরা কিন্তু মানে অদ্ভুত রেজাল্ট করতে পারি, 30-এর বেশি পেলেও পেতে পারি যদি ভোটের পার্সেন্টেজ আরেকটু বেড়ে যায়, অর্থাৎ 43 থেকে 44% আমরা যদি ফিক্সড ভোট পেয়ে যাই তাহলে কিন্তু 30 পেরিয়ে যাব। মানুষের যে আবেগের ঢল নেমেছে, ভোটের বাক্সে বেশি লাগবে না, তার হাফ যদি ভোটের বাক্সে বিজেপির পক্ষে ভোটে ট্রান্সলেটেড হয় তাহলে কিন্তু বিজেপি সত্যি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন এখানে একেবারে হিন্দিতে বলে না চমৎকার হয়ে যাবে, সত্যি চমৎকার দেখিয়ে ছেড়ে দেবে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে এদের হারাবে, এদের হারতেই হবে, ভগবানও এদের বাঁচাতে পারবে না যত ফেক ভিডিও বানাক না কেন। প্রথম ভাবতে হবে আদৌ দলটার অস্তিত্ব থাকবে কিনা। আমাকে যদি প্রশ্ন করা হয় সত্যি থাকবে কিনা, আমি বলবো সরি, এই দলটার অস্তিত্ব থাকবে না, থাকতে পারে না। যারা বেআইনি সম্পদ সঞ্চয় করছে, যারা দেশের সম্পদ লুণ্ঠন করছে তাদের সম্পর্কেই বলা হয়েছে। আসলে ক্ষমতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এই দেশটাকে কিছু লোক লুটপাট করে খেয়েছে। তারা কোনো সংস্কার হতে দেয়নি, কোনো আর্থিক সংস্কার করেনি, কোনো ব্যাংকিং ব্যবস্থার সংস্কার করেনি, এবং লক্ষ্য একটাই ছিল যতটা সম্ভব দেশটাকে লুটে পুটে নাও। কয়েকটা পরিবার লাভবান হয়েছে। দেখা যায় এই দেশ যারা চালিয়েছে সেই ভারতের জাতীয় কংগ্রেসে কিছু পরিবারের কত সম্পত্তি, কত কোটি, 600 কোটি টাকার সম্পত্তি, বিভিন্ন আঞ্চলিক দল তা যারা সরকার চালিয়েছে তাদের কত সম্পত্তি। এরা প্রত্যেকেই একটাই কাজ করেছে, ক্ষমতাকে ব্যবহার করে দেশটাকে লুটপাট করেছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের একটাই কিন্তু শপথ, সেটা হচ্ছে দেশের সম্পদ লুটপাট করতে দেওয়া হবে না। এই দেশের সম্পদ দেশের সাধারণ মানুষের। আমি আগেকার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের কথাই মোটেই বলতে চাইছি না যে দেশের সম্পদ শুধুমাত্র একটা পার্টিকুলার সংখ্যালঘু জনগোষ্ঠীর, না, সেটা বলা যাবে না। দেশের সম্পদ এদেশের সমস্ত মানুষের, সবকা সাথ সবকা বিকাশের জন্যই সম্পদ ব্যবহার করা হবে। সেটা কেউ যদি সেখান থেকে লুটপাট করে ব্যক্তিগত সঞ্চয় করে থাকে তার মূল্য তাকে দিতেই হবে, তাকে জেলে যেতে হবে, কিচ্ছু করার নেই। মোদিজি বাংলা নিয়ে একটা বড় ঘোষণা করলেন, তিনি বলছেন যে এমন জায়গায় জিতবো যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন, কি বলবেন? খুব স্বাভাবিক। আমি তো এর আগে আপনাদেরও বলেছি, একাধিক জনমত সমীক্ষক গোষ্ঠী যারা যোগাযোগ করেছিল বা এই বিভিন্ন চ্যানেল তারা যারা প্রশ্ন করেছিল, আমি তাদের একটা কথা বলেছি যে আমি আমার নিজের যে রাজনৈতিক সত্তা সেটাকে না হয় ছেড়ে দিচ্ছি, আমি ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র সেটাও আমি ছেড়ে দিলাম, আমি একজন পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক হিসেবে আমি আমার মতামতটা জানাচ্ছি। সেটা হচ্ছে 2019 সাল থেকেই এ রাজ্যে বিজেপির বিপুল উত্থান শুরু হয় লোকসভা নির্বাচন থেকে, এবং 2019 সালে আমরা 18টা লোকসভার আসন পাই। মনে রাখতে হবে এখন সংগঠন যে জায়গায় দাঁড়িয়েছে তখন সংগঠন এরকম জায়গায় ছিল না। তারপরেও মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে আমরা 18টা আসন পেয়েছিলাম। 2টো আসন একেবারে কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল, একটা হচ্ছে আরামবাগ, আরেকটি হচ্ছে দক্ষিণ মালদা, আরেকটি আসন এই দমদম আসন মাত্র 53,000 ভোটে আমরা হেরেছিলাম, যেটা লোকসভার নিরিখে কিচ্ছু নয়। এবং ভোট আমরা পেয়েছিলাম প্রায় 41%-এর কাছাকাছি, প্রায় 40.5%। এরপরে 2021 সালে লোকসভা নির্বাচনে আমাদের আশা ছিল আমরা 200 পার করতে পারবো, সেটা হয়তো পারিনি, কিন্তু আপনি রেজাল্টটা দেখুন, আমরা মাত্র 2 বা 3 ছিলাম, সেখান থেকে আমরা কিন্তু একেবারে 77টা পেয়েছিলাম। কিন্তু ভোটের হারটা গুরুত্বপূর্ণ। ভোটের হারে আমরা কিন্তু প্রায় 40%-এর কাছাকাছি ভোট পেয়েছিলাম, 39 পয়েন্ট সামথিং ভোট আমরা পেয়েছিলাম। অর্থাৎ ভোটের হার কিন্তু আমাদের প্রায় একই ছিল, মাত্র 2% মতো কমেছিল। তৃণমূল কংগ্রেসের ভোটের হার আগের লোকসভা নির্বাচনে 41 সামথিং, অর্থাৎ 42% থেকে প্রায় 48% হয়ে গিয়েছিল, 6% বেড়ে গিয়েছিল। এবার এই একাধিক জনমত সমীক্ষক গোষ্ঠী এই লোকসভা নির্বাচনের আগে যে জনমত সমীক্ষা প্রকাশ করেছে সেটার দিকে তাকাতে বলবো। সেখানে অনেক জায়গায় দেখাচ্ছে আমরা 24 থেকে 25টা পেতে পারি, আবার কেউ কেউ একটু ব্যালেন্স রাখছে, 20 করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমি কোনো ভবিষ্যৎবাণী না করে শুধু কতগুলো কথা বলি। ভারতীয় জনতা পার্টির ভোটের পার্সেন্টেজটা দয়া করে দেখুন। বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী তারা প্রত্যেকেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এমনি এমনি হেঁটো কোনো গোষ্ঠী নয়। তাদের বক্তব্য অনুযায়ী আমরা মোট ভোট পেতে পারি 42 থেকে 44%। একটা জনমত সমীক্ষক গোষ্ঠী আমাদের দেখাচ্ছে আমরা 48 পেতে পারি। আমি যদি ওটা নাও ধরলাম 42 থেকে 44, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনের 39 পয়েন্ট সামথিং, অর্থাৎ ধরলাম আমি 40, সেখান থেকে আমরা পাই 2 থেকে 4% ভোট কিন্তু বাড়াচ্ছি।
অর্থাৎ এই 4% ভোট যেভাবে বাড়ছে, তৃণমূলের ভোট কিন্তু 4% থেকে 5% লুজ করছে। তারাও প্রায় 41.42 দাঁড়িয়ে আছে। ফলে দুটো দল কিন্তু প্রায় সমান জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা গতবারে যদি 40% ভোট পেয়ে 18টা আসন পেতে পারি, এবার যদি 42% ক্রস করে যাই, সেই সংখ্যাটা কিন্তু অটোমেটিক্যালি 24 থেকে 25 হয়ে যায়। তার কারণ আমাদের ভোটের পার্সেন্টেজটা কিন্তু ইভেন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ 6-7টা লোকসভা বাদ দিলে আমরা কিন্তু প্রায় 36টা মতো লোকসভায় এই রকম ভোটটা পেতে পারছি। 6-7টা হয়তো আমরা একটু কম পাবো, তার নানা ভৌগোলিক বা জনসংখ্যাগত কারণ আছে, সেই আলোচনায় আমি যাব না। ফলে আমাদের কিন্তু ভোটের ইভেন ডিস্ট্রিবিউশন তৃণমূলের চেয়ে অনেক বেশি। ফলে আমাদের আসন পাওয়ার সংখ্যা অনেক বেশি। তৃণমূল কিন্তু বড় জোর মুর্শিদাবাদ বা দক্ষিণ 24 পরগনা এইরকম বা কলকাতা এইরকম কিছু জায়গায় লড়াই করতে পারে, অন্য কোনো জায়গায় লড়াইতে নেই। উত্তরবঙ্গে আজ অবধি যা নির্বাচন হয়েছে তৃণমূল ডিজাস্টার করবে, জেনে রাখুন। তাই মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা কিন্তু মানে অদ্ভুত রেজাল্ট করতে পারি। 30-এর বেশি পেলেও পেতে পারি যদি ভোটের পার্সেন্টেজ আরেকটু বেড়ে যায়, অর্থাৎ 43 থেকে 44% আমরা যদি ফিক্সড ভোট পেয়ে যাই, তাহলে কিন্তু 30 পেরিয়ে যাব। এগুলো প্রত্যেকটাই সমীক্ষা, এমন নয় যে আমার কথা একবারে অক্ষরে মিলিয়ে যাবে, তাহলে ভোটের দরকারটা কি। কিন্তু আমার যা রাজনীতির জ্ঞান সেই অনুযায়ী বলছি যে আমরা কিন্তু অসাধারণ ভালো ফল করতে চলেছি, আমার সেটাই মনে হচ্ছে। স্যার, আপনি বললেন যে তৃণমূল ডিজাস্টার করবে, সেরকম একটা আপনার মনে হচ্ছে, কিন্তু কুণাল ঘোষ অন্য কিছুই দাবি করছেন। তিনি বলছেন যে এখনো পর্যন্ত যা শুনছি দেশে বিজেপির জোট 200 থেকে 220, রাজ্যে তৃণমূল 30 থেকে 35, এবং দেশে এককভাবে তৃতীয় বৃহত্তম হবে তৃণমূল, বিকল্প সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক, এবং প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? শোনা কথার ওপর কোনো উত্তর চলে না। তিনিও বলছেন তিনি শুনেছেন, আর আমি বলছি আমি বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠীর যে সমীক্ষা, সেই সমীক্ষাকে রেফার করে বলছি। তাই কারোর শোনার কথার ওপর আমি কি করব? এখন উনি একবার বলেন আমি নেই, তাকে তার দলই সরিয়ে দেয়, পরে আবার সেই দলের আবার কিছু সুবিধা পাওয়ার জন্য এই ধরনের কথা বলেন। সুতরাং ওনার এই কথাবার্তায় বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। আমি বিভিন্ন জনমত সমীক্ষক গোষ্ঠী যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, তাদের কথা অনুযায়ী আমি আমার বক্তব্যটা রাখলাম। তারা যদি ভুল হয় আমি ভুল, তারা যদি ঠিক হয় আমি ঠিক। সুতরাং আমি ধরে নিই এখন যত দিন যাচ্ছে বিভিন্ন জনমত সমীক্ষার ক্ষেত্রে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তাদের স্যাম্পল সাইজও অনেক বাড়ানো হচ্ছে। ফলে যেহেতু স্যাম্পল সাইজ ভালো হচ্ছে এবং অনেক নতুন নতুন ক্যালকুলেশন বেরোচ্ছে, আমি তাদের উপর ভিত্তি করে কথা বলছি, কোনো শোনা কথার উপর ভিত্তি করে কথা বলছি না। সেই মানে সমীক্ষা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি গোটা দেশে যথেষ্ট ভালো ফল করতে চলেছে। একটা জনমত সমীক্ষক গোষ্ঠী আমাদের 411টা দেখিয়েছে। যদি সেটা ঠিক হয় তাহলে তো একটা অসাধারণ ফল হবে। আমার যাই হোক যেটা মনে হচ্ছে, যদি এই ঘটনাগুলো ঘটে যায়, অর্থাৎ সারা দেশে আমরা যদি প্রায় 42-43% ভোট পাই গোটা দেশে, সেটাও অসাধারণ, বা 44% ভোট পাই, আমরা কিন্তু 400 পেরিয়ে যেতে পারি। আর এককভাবে ভারতীয় জনতা পার্টি 370 পেরোতে পারে। কিন্তু সেগুলো অনেক ক্যালকুলেশনের উপর নির্ভর করছে। যেভাবে গোটা দেশে এগোচ্ছে তাতে আমার মনে হচ্ছে যে বিজেপি অত্যন্ত ভালো ফল করবে, পশ্চিমবাংলাতেও করবে। স্যার, এবারের যে লোকসভা নির্বাচন, সেখানে বিজেপির স্লোগান হচ্ছে আবকি বার 400 পার, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ইসবার বিজেপি পগার পার, 200 আসনও পাবে না বিজেপি। কি বলবেন? এটা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা ওই রকম কিছু গোষ্ঠী এই নির্বাচন থেকে ভড়কে টড়কে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। বিজেপি জিততে পারে না, তার কারণটা কি? আরে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকবে তো। ওনারা তো আর জ্যোতিষী নন। আমিও যেটা বললাম কোনো জ্যোতিষ চর্চা নয়, কিন্তু আমি বিভিন্ন জনমত সমীক্ষাকে তুলে দিলাম, তারা ঠিক হলে আমিও ঠিক হব। তো ওনাদের পক্ষে কোনো জনমত সমীক্ষার তারা উদাহরণ দিন না যে আমাকে এই জনমত সমীক্ষক গোষ্ঠী বলেছে বিজেপি 200 নিচে পাবে। এই সব না বলে এগুলো নিজের মানুষকে মানে ইয়ে করার জন্য, কি বলবো, একটু উজ্জীবিত করার জন্য, উদ্দীপ্ত করার জন্য এই ধরনের কথা বলা হয়। কোনো পলিটিশিয়ান এগুলো বলতেই পারেন, কিন্তু তিনি নিজেও জানেন যে এবারে কিন্তু খুব খারাপ ফল অপেক্ষা করে আছে। একটা উদাহরণ দিই, এক সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অ্যাজ এ পলিটিক্যাল লিডার তিনি ছিলেন সবচেয়ে বড় ক্রাউড পুলার। যেখানে যেতেন মানুষ দৌড়ে দৌড়ে আসতো ওনাকে দেখতে, সে গাছের ওপরে লোক, বাড়ির ওপরে লোক, ইত্যাদি ইত্যাদি। এখন আমি দেখছি
সেটা শুনলে আপনিও অবাক হবেন, মানুষ অবাক হবে। সত্যি তাঁর সেই ক্রাউড পুলিং ক্যাপাসিটি একেবারে শেষ হয়ে গেছে, কেউ দেখতে যাচ্ছে না। মানে বিভিন্ন সভায় মেরে কেটে 1000, 1500, 2000 লোক, কোথাও আশাকর্মীকে আনতে হচ্ছে, কোথাও অটোওয়ালা, কোথাও টোটোওয়ালা, তারাও পার্সোনালি ব্যক্তিগতভাবে বলে যে দাদা কি করব, না গেলে আমাদের বন্ধ করে দেবে। ছোট দোকানদার, তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আশাকর্মীরা কি করবে, বেচারিদের চাকরি চলে যাবে। সিভিকদের নিয়ে যাওয়া হচ্ছে। এই করে সভা ভরানোর চেষ্টা হচ্ছে না। আমি নিজে একটা উদাহরণ দিই। আমি মেদিনীপুরের, যেখানে আমার বাড়ি, দাঁতনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা করেছিলেন ঘোলাই বলে একটা জায়গার মাঠে, 1500-2000-এর বেশি লোক হয় না। তারপরের দিন ওই দাঁতনে রেজিস্ট্রি অফিসের মাঠে বিজেপি একটা সভা করেছিল, যে সভায় আমি নিজে মঞ্চে উপস্থিত ছিলাম। আমি দেখলাম মঞ্চ চারদিক খুলে দিতে হলো, যেটা ঘেরা জায়গা, এত মানুষ, 8,500-9 হাজার লোক এসেছিল। ভাবা যায় পশ্চিমবাংলায় যেখানে বিরোধী দল করলে, বিশেষত বিজেপি করলে, অন্য কিছু না, কংগ্রেস সিপিএম করলে এখন তৃণমূল ওদের খুব পাত্তা দিচ্ছে, মদও তো দিচ্ছে। বিজেপি করলে তার ঘর সংসার তছনছ হতে পারে, মার খেতে হতে পারে। 2021-এর পর প্রায় 60 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে এইসব ক্রিমিনালদের হাতে। তারপরেও মানুষের এই উন্মাদনা। আর একটা কথা বলি, নরেন্দ্র দামোদর দাস মোদী এর আগে কৃষ্ণনগরের কাছে তেহট্টতে একটা সভা করেছিলেন। আমাকে দল থেকে একটা দায়িত্ব দিয়েছিল সেই সভায় উপস্থিত থাকার, আমি ছিলাম। এবং অর্থাৎ আজকে এই 12 তারিখে আরেকটি সভায় আমি উপস্থিত ছিলাম। সেটা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীনে, ওই জায়গাটার নাম হচ্ছে না ভাটপাড়া কেন্দ্র, অবশ্যই ওই জগদ্দলের কাছে কি জালেবি মাঠ, খুব বড় মাঠ। আমি দুটো জায়গাতেই দেখলাম। তার মধ্যে একটা হচ্ছে তেহট্টের মাননীয় প্রধানমন্ত্রী নামার পরে তাকে দেখতে রেসকোর্স মানে হেলিকপ্টার গ্রাউন্ডেই এত লোক গিয়েছিল, ওখানে একটা সভা করে দেওয়া যেত। ওটা দেখে প্রধানমন্ত্রী এত খুশি হয়েছিলেন যে তিনি গাড়ির ভেতরে বসেননি, একেবারে এক হাতে গাড়ি ধরে অন্য হাতে হাত নাড়তে নাড়তে এসেছিলেন। চাইলে আমি ভিডিওটা দিয়ে দেবো আপনাকে, আপনি দেখাতে পারেন এর সঙ্গে, যে চারিদিকে লোক, গাছের ওপরে লোক, বাড়ির ওপরে লোক, লোকে হাত নাড়ছে, প্রায় উন্মাদনা মানুষের সত্যি দেখার মতো। আর আজকেও দেখলাম এই ভাটপাড়াতে জগদ্দলের কাছে জালেবি মাঠে যে সভা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে আসার পরে যেভাবে জনতা উদ্বেল হয়ে উঠেছিল, এখান থেকে একটা বিষয় স্পষ্ট, মাননীয় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে মানুষের যে আবেগের ঢল নেমেছে। ভোটের বাক্সে বেশি লাগবে না, তার হাফ যদি ভোটের বাক্সে বিজেপির পক্ষে ভোটে ট্রান্সলেটেড হয়, তাহলে কিন্তু বিজেপি সত্যি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, এখানে একেবারে হিন্দিতে বলে না, চমৎকার হয়ে যাবে, সত্যি চমৎকার দেখিয়ে ছেড়ে দেবে। মদন মিত্র আবার নতুন করে ফর্মে ফিরেছেন, তিনি দলীয় কর্মীদের চাঙ্গা করেছেন। তিনি বলছেন যে তাজা থাকুন, ভোটের দিন সকাল 6টায় নির্দেশ চলে যাবে কিভাবে ভোট করাতে হবে। কি বলবেন? উনি নিজে একটু সুস্থ থাকুন, মাঝে মাঝে মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, সুস্থ থাকুন, ভালো থাকুন বাড়িতে। এবারে কিন্তু ভোট করানোর অনেক চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে, এমনকি মুর্শিদাবাদে করাতে পারেননি, এখানেও করাতে পারবেন না। করাতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হবে। আপনার না হয় প্রোটেকশান থাকে, যে মানুষগুলোকে এইভাবে রাস্তায় নামাবেন, তাদেরকে সঙ্গে যদি গোলমাল বাঁধে সাধারণ মানুষের, আপনি কি ওদের প্রোটেকশান দেবেন? দয়া করে এটা করবেন না। আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনি অসুস্থ, বাড়িতে সুস্থ হন বা বিশ্রাম নিন, দয়া করে এসব করবেন না। অনেক করেছেন, এবারে একটু চুপ করে থাকুন, এবারে একটু বিশ্রাম নিয়ে বাড়িতে লেখালেখি করুন, আমার মনে হয় সেটাই ভালো হবে আপনার পক্ষে। স্যার, আমরা দেখেছিলাম যে সন্দেশখালীতে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি নাকি সন্দেশখালীর মহিলাদের এবং বাংলার 10 কোটি মানুষকে অপমান করছে। কেননা বিজেপি 2000 টাকা করে সন্দেশখালীতে কয়েকজন মহিলাকে দিয়েছে তৃণমূলকে ছোট করবে বলে, কিন্তু তৃণমূলকে না, বাংলাকে ছোট করবে বলে এসব করছে। এবং এই সমস্তটাই হচ্ছে যে সন্দেশখালীর যে ঘটনা, এগুলো সমস্তই নাকি বিজেপির সাজানো ঘটনা। কি বলবেন এর বিরুদ্ধে? যার মুখ দেখা গেছে, ওই গঙ্গাধর কয়াল না কি যেন নাম, ওই ভদ্রলোক কিন্তু ইতিমধ্যে সিবিআইকে চিঠি লিখেছেন যে নতুন তদন্ত করুন। তিনি ফেক ভিডিও বলেছেন, তিনি হাইকোর্টে অ্যাপিল করেছেন। আর এই সমস্ত ভিডিও যখন কোথাও কোনো টেলিভিশন চ্যানেল দেখায়, তারা বলে দেয় এই ভিডিও আমরা পরীক্ষা করে দেখিনি। ফলে যে ভিডিওর কোনো সত্যতা প্রমাণ হয়নি,
তার ভিত্তিতে কোনো কথা বলতে পারবো না। এটা মনে করার যথেষ্ট কারণ আছে, এই ভিডিওটা একটা ফেক ভিডিও, এটা তৈরি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এটাই সন্দেহ করার কারণ আছে, কারণ সন্দেশখালি নিয়ে যখন তারা গলা অবধি ডুবে, প্রায় নাক ওপরে জল চলে গেছে, বাঁচার জন্য আকুতি তাদের দেখা যাচ্ছে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে এদের হারাবে, এদের হারতেই হবে, ভগবানও এদের বাঁচাতে পারবে না যত ফেক ভিডিও বানাক না কেন। স্যার, এই ফেক ভিডিওর পর আবার নতুন করে আরেকটা খবর আমাদের কাছে এসেছে যে একটি স্করপিও গাড়িতে 72 জন মহিলাকে, মানে গাড়িটা বারবার করে যাবে আসবে, 72 জন মহিলাকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে সন্দেশখালির বিষয়ে নতুন ভিডিও তৈরি করবার জন্য। এবং এই ভিডিও, মানে এই যে পুরো ভিডিওটা, সেটা আমাদের কাছে এসেছে। নতুন করে বাংলায় আবার একটা ভিডিও তৈরি করে বিজেপির সামনে বিজেপিকে এরকমভাবে কালিমালিপ্ত করবার চেষ্টা করা হচ্ছে এবং এই বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে, কি বলবেন? কারণ টাকা এদের হাতে প্রচুর আছে, গোটা রাজ্যটাকে তো এরা লুটপাট করে নিয়েছে। এদের লক্ষ্য যেভাবে হোক ক্ষমতায় থাকা, কারণ এরা জানে একবার ক্ষমতা থেকে গেলে তারপর মানুষ বুঝে নেবে, যা হিসাব বোঝা ঠিক বুঝে নেবে। ফলে এদের লক্ষ্য একটাই, যেভাবে হোক বেঁচে থাকা। বেঁচে থাকতে গেলে তাদের ক্ষমতায় থাকতে হবে। আর যে টাকা লুটপাট করে এরা পেয়েছে, দুদিন আগে যারা কানে বিড়ি গুজে রাখতো, দুবার খেত একটা বিড়িকে, তারা এখন স্করপিও চড়ে ঘুরে বেড়ায়। যাদের মানে বাসে চড়ার পয়সা ছিল না, তারা এখন এসি গাড়িতে চড়ে। তারা তো চাইবেই তাদের পরিস্থিতি ভালো রাখতে, ফলে লুটপাট করা টাকা তারা কিছু খরচ করবেই। আমাদের কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, তাই একটা সাইকেল কিনতে গেলে আমাদের 10 বার ভাবতে হয়, এদের তো সেটা ভাবতে হয় না। ফলে এরা সেটাই করবে, এটা বাঁচার জন্য করবে, কিন্তু তারপরেও বাঁচা যাবে না, বাঁচতে পারবে না, এরা কিছুতেই বাঁচতে পারবে না। রাজ্যপালের শ্লীলতাহানি নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিবৃতি দিয়েছেন, তিনি বলছেন যে ডাকলেও রাজভবনে যাব না, রাজ্যপালের পাশে বসাও পাপ। কি বলবেন? কি বলবো এটা নিয়ে? আমার কথা হচ্ছে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিতর্ক নিয়ে আমি কোনো কথা বলবো না। তার কারণ এই বিতর্ক তৈরি হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানকে কেন্দ্র করে। তিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন, সুতরাং এখানে যদি অপ্রয়োজনীয় বাইরে আলোচনা হয়, এখানে সংবিধানই কিন্তু কালিমালিপ্ত হয়। এখন কথা হচ্ছে, এই কথাগুলো বলা হচ্ছে রাজনৈতিক সভায়। কেন? সেই সভায় কি রাজ্যপাল কোনো পার্টি? তা তো নয়। তিনি একটি দলকে, তার বিরোধী দলকে আক্রমণ করুন, বিরোধী দলের সমালোচনা করুন, আপত্তি কিছু নেই, সে সমালোচনার উত্তর দেওয়া যাবে। কিন্তু তিনি যেটা বলছেন যে রাজ্যপালকে নিয়ে একটা প্রকাশ্য সভায়, এই সংবিধানের প্রতি সামান্যতম কারোর যদি মানে মমত্ববোধ থাকে, শ্রদ্ধা থাকে, এই ধরনের কথা তারা বলতে পারেন না। আর একটা কথা, রাজ্যপাল কি করেছেন না করেছেন সেটা নিয়ে এই ধরনের আলোচনা না করে আমার মনে হয় এই ইস্যুটাকে সাবধানে ডিল করা উচিত ছিল। দুর্ভাগ্যবশত সেই তো তারা করছেন না, বরং এটাকে আরও বেশি জড়ানোর চেষ্টা করছেন রাজনৈতিক স্বার্থে। আই এম সরি টু সে, তারা কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা তো এদের নেই। এরা অন্তত সাধারণ একটু বুদ্ধিশুদ্ধি থাকা উচিত ছিল, সেই পরিচয়টাও দিচ্ছেন না। আই এম সরি, এতে কিন্তু দেশের ক্ষতিই হচ্ছে, সংবিধানের ক্ষতি হচ্ছে। স্যার, আমরা এটা আরেকবার নাও। স্যার, আমরা কারামন্ত্রী অখিলগিরিকে এর আগেও বহুবার দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে এমন কিছু মন্তব্য করতে যে এটা একেবারেই সংবিধান সম্মত নয়। তিনি আবারও একটা মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে। তিনি বলছেন যে রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে, মেয়েটি দেখতে সুন্দর, কাজকর্ম করে, তার লোভ লেগে গিয়েছে, তার অফিসে কাজকর্ম করে, হাত ধরে টেনেছে। এরপরেই তিনি সমস্ত শালীনতার সীমা ছাড়িয়ে বলছেন, বুড়ো, তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা, রাজ্যপাল আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো, এখানে কেন এমন করছিস? এসব নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন না, অমিত শাহরা দেখতে পাচ্ছে না? রাজ্যপাল মহিলাদের অপমাননা করছেন। আগে রাজ্যপালকে সামলান, তারপর সন্দেশখালি নিয়ে কথা বলবেন। কি বলবেন? যে যেমনি তার মুখের ভাষাও তেমনি, আর তাদেরই মন্ত্রী বানিয়েছে। ফলে এটা বোঝাই যাচ্ছে দলটার সংস্কৃতি কীরকম। আমি যদি কাউকে সমালোচনা করি, সমালোচনাটা ভাষা থাকে এরকমই, যার সংস্কৃতি যেরকম। দুর্ভাগ্যবশত এরা মন্ত্রী, এবং আরও দুর্ভাগ্যের বিষয়, এই লোকটি আমাদের মেদিনীপুরের লোক। মেদিনীপুরের লোকেদের রুচি সংস্কৃতি নিয়ে আমি নিজে গর্ব করি। এখন ব্যাপার হচ্ছে যে আলো থাকলে অন্ধকারও থাকে, অন্ধকার দেখে তো আলো বোঝা যায়। এরা সেই অন্ধকারের প্রতিভূ, এরা অন্তত আলোর প্রতিভূ নয়। খুব নিশ্চিত থাকুন, কিছুদিনের মধ্যেই দলটা ক্ষমতা থেকে চলে যাবে। এরা কোথায় লুকোবে ঠিক ঠিকানা নেই। এদের আর কাজ মানে রাজনীতি করে খেতে হবে না, শেষ হয়ে যাবে এরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিভি আনন্দ বোসকে রীতিমতো চ্যালেঞ্জ করে জানিয়েছেন যে ক্ষমতা থাকলে করিডোরের ফুটেজ প্রকাশ্যে আনুন। কি আছে তাতে? রাজ্যপালকে এইভাবে চ্যালেঞ্জ করছেন অভিষেক, কি করুনকে যান।
রাজ্যপালের সঙ্গে যেভাবে ওরা লড়াই করছেন সেই নিয়ে আমি আবার বলছি আমার কিচ্ছু বলার নেই। আমি শুধু এইটুকু বলছি, এই রাজনৈতিক দলটার একটা সাংবিধানিক পদ সম্পর্কে সামান্যতম শ্রদ্ধা নেই, কারণ ওরা ভারতের সংবিধানকেও শ্রদ্ধা করে না, ভারতের কাঠামোকেও শ্রদ্ধা করে না, এরা ভারতের রাজনৈতিক ব্যবস্থাকেও শ্রদ্ধা করে না। তাই এদের সঙ্গে নোংরা কথায় আমি পাল্লা দিতে পারবো না। আমার একটা রুচি সংস্কৃতি আছে, আমি পারবো না। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম, তিনি বলছেন যে হাইকোর্টকেই নাকি তুলে দেওয়া উচিত, এই কথা আমরা তাকে বলতে শুনেছিলাম। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে বিজেপি বলেছিল এসএসসি নিয়ে বোমা ফেলবো, তৃণমূল বেসামাল হবে, মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র সেই বেলুনে আলপিন দিয়েছে সুপ্রিম কোর্ট, এদের বাড়া ভাতে ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল 25,000 জনের চাকরি বাতিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা মনে করি এখনো বিচার ব্যবস্থার মেরুদণ্ড সোজা রাখার লোকজন রয়েছেন বলেই দেশটা বেঁচে রয়েছে। তিনি তো পুরো পাল্টি খেয়ে গেলেন। পাল্টি বাজেরা পাল্টি খাবে, এই গোটা দলটাই কথায় কথায় পাল্টি খায়। সবচেয়ে বড় কথা হচ্ছে স্থগিতাদেশ দিয়েছে, এখনো চূড়ান্ত রায় জানায়নি। 1, 2, আমরাও চাইছি 19,000 যোগ্য প্রার্থীর চাকরিটা থাকুক, কারো চাকরি চলে যাক, যারা যোগ্য আমরা সেটা চাই না। তৃতীয় হচ্ছে যে যখন আলোচনা হচ্ছিল আদালতে, যখন বিভিন্ন উকিলরা এটা নিয়ে কথা বলছিলেন, তখন মাননীয় প্রধান বিচারপতির মন্তব্যগুলো কি একটু পড়ে দেখেছেন ওনারা? যেখানে তিনি বারবার বলছেন কি হয়েছে চাকরি দেওয়ার নাম করে, সেগুলো একটু পড়লে আর এই কথা বলতেন না। আসলে আমি আবার বললাম, এটা মানুষের সামনে একটা বোল্ড ফেস রাখার চেষ্টা, আড়ালে অবডালে এরা ভয়ে আছে। তার কারণ এরা জানে যে আলটিমেটলি যারা এই চাকরি চুরি বা দুর্নীতি করেছে তাদের জেলে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই স্কুল সার্ভিস কমিশনকে তো হাইকোর্ট বারবার বলেছিল যে কে যোগ্য কে অযোগ্য তুমি বেছে দাও, করেনি কেন, হাইকোর্টে গেল কেন? আর বারবার সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীরা কেন বলেছে যে হুজুর গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে, বাঁচান? কারণ হাইকোর্ট বলেছিল যারা এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছে তাদের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হতে পারে, তাই ভয় পেয়ে গিয়েছিল। এইসব না দেখে কেউ যদি এই ধরনের কথা বলে, এগুলো বলতেই হবে, এগুলো রাজনীতির কথা, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এরা কেউ সিরিয়াস পলিটিশিয়ান নয়। স্যার, আপনি যেটা বললেন যে গোটা মন্ত্রিসভা জেলে যেতে পারে, সেজন্য রাজ্য সরকারের উকিল বারবার সেখানে অ্যাপিল করেছিল বা প্লিড করেছিল, সেই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞাসা করি যে প্রধান বিচারপতি বলেছিলেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তাহলে কি পরিস্থিতি এমন হতে পারে যে গোটা মন্ত্রিসভাই জেলে চলে গেল? এই যখন তদন্ত শুরু হবে জুলাই মাসে, আবার যখন বিচার হবে, তদন্ত চলবে, তদন্ত আটকায়নি, কিন্তু শুধুমাত্র বলেছে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশনটা এই মুহূর্তে দরকার নেই, তদন্ত তার মতো চলবে। এরপর নির্বাচন হয়ে যাবে। জুলাই মাসে যখন এটা নিয়ে প্রশ্ন উঠবে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন চলবে কি না, আশা করি সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে যদি পারমিশন দেয়, তাহলে সুপার নিউমারারি পোস্ট তৈরির ক্ষেত্রে যাদের যাদের ভূমিকা ছিল তাদের প্রত্যেককে কাস্টডিতে নিয়ে তদন্ত হতে পারে। কারা করেছিল সিবিআই সেটা জানাবে নিশ্চয়ই, কে এর জন্য দায়ী জানাবে নিশ্চয়ই, তারপর তদন্ত হবে। সেখানে কে থাকবে, মন্ত্রী শান্ত্রী কারা থাকবে সেটা আমি আগে থেকে বলতে পারবো না। শুধু এইটুকু বলবো, সুপার নিউমারারি পোস্ট যারা তৈরি করেছে তারা বেআইনি কাজ করেছে, এটা হাইকোর্টও বলেছে, এবং এটা সুপ্রিম কোর্টও এর বিরুদ্ধে একটাও কথা বলেনি, এবং তার জন্যই সিবিআইকে তদন্ত চালিয়ে যাবার কথা বলেছে। তাই প্রয়োজনে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রতিটি লোকের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হতে পারে, কোনো অসুবিধা নেই। স্যার, অরবিন্দ কেজরিওয়াল একটা বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলছেন যে মোদি যদি ক্ষমতায় ফেরেন তাহলে মমতা দিদি গ্রেফতার হবেন, কি বলবেন? এখন খুব খারাপ লাগে এইটা ভাবতে। এই অরবিন্দ কেজরিওয়াল যখন গ্রেপ্তার হলেন, যিনি অরবিন্দ কেজরিওয়ালের গুরু ছিলেন, সে আন্না হাজারে একটা কথা বলেছিলেন যে লোকটি নিজের পাপের ফল ভোগ করছে। তিনি যদি একবার বলতেন যে না আমি বিশ্বাস করি অরবিন্দ কেজরিওয়াল নির্দোষ, তাও হয়তো গুরুত্ব দিয়ে ভাবতাম। একবারও বলেননি যে ও নির্দোষ, খালি বলেছিলেন, আমি ওকে অনেক বিষয়ে বলেছিলাম, বিশেষত এই সমস্ত মত ফঁদের ব্যাপারে না জড়াতেও কথা শোনেনি। ফলে তার নিজের গুরুই ওনাকে গুরুত্ব দেয়নি, আমরা কি গুরুত্ব দেব? এখন মানে জেল থেকে বেরিয়ে তিনি তো একটু বোল্ড ফেস দেখাবেন, তিনি মানুষের কাছে যাচ্ছেন, কনফিউশন তৈরির চেষ্টা করছেন, ভয় দেখাচ্ছেন। আমার কথা, কাকে গ্রেপ্তার করা হবে না হবে সেগুলো তো সিবিআইও বলেনি, আমরাও এই নিয়ে অপ্রয়োজনে আগে থেকে আলোচনা আমি অন্তত নিজে করি না। আমি শুধু বলি দেশের সম্পদ যারা লুট করেছে, লুট করার কাজে যারা মদত দিয়েছে,
বা আমাদের রাজ্যে যারা চাকরি চুরি করেছে বা চুরি করার কাজে মদত দিয়েছে বা এই সুপার নিউমারারি পোস্ট তৈরির মতো বেআইনি কাজ করেছে, তাদের প্রত্যেকের অবশ্যই জেল হওয়া উচিত। এখন সেটা কাদের হবে না হবে, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য সিবিআই তদন্ত চলছে। স্যার, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সংসদে আমার বিপরীতে বসেন মোদিজি, এতদিন বলছিলেন এবার 400 পার, কিন্তু গত 3 দফার নির্বাচনের পর যে খবর আসছে আপাতত ওদের 100 আসন কমে গিয়েছে। গোটা দেশ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করছি, বিজেপির সেই হাওয়া এই মুহূর্তে আর নেই, রাজ্যে তো নেই, কি বলবেন? উনি তো আর কোনো জনমত সমীক্ষক গোষ্ঠীর নেতা নন, ওনার কথা কি করে বলবো? উনি একজন রাজনীতিবিদ, ওনার পার্সোনাল খবর তো গুরুত্বপূর্ণ, এর আগেই উত্তর দিয়েছি। একজন ব্যক্তিগত কি খবর নিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, জনমত সমীক্ষক গোষ্ঠী যেটা বলেছিল সেটাই গুরুত্বপূর্ণ। আর রাজনীতিটা ভালো করে পড়ুন, মাঠে ময়দানে রাজনীতি করেছেন, পড়াশুনো তো করেননি। যে রাজনীতি হুট করে তার ডাইরেকশন চেঞ্জ করে না, এমন কিছু ঘটে যায়নি যে রাজনীতি ডাইরেকশন করবে। অনেক সময় হয় কোনো দলের বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ বেরোলো, এমন কিছু বেরোলো, মানুষ তিতিবিরক্ত হয়ে গেল। ভারতীয় জনতা পার্টি মানুষের মনে এখনও রয়েছে, নরেন্দ্র মোদী মানুষের মনে আছেন, যেখানেই যাচ্ছেন তাকে ঘিরে উন্মাদনা। উনি কোথা থেকে কোন খবর পেলেন? আবার আমি বলছি, এই লোকগুলো মাঠে ময়দানে পলিটিক্স করেছে, পড়াশুনো করেনি। তাই এই সমস্ত অজ্ঞ লোকেদের কথার কি উত্তর দেবো? এই অজ্ঞতাকে মাফ করে দেওয়া উচিত। স্যার, একটা শেষ প্রশ্ন করছি, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন মহিলারা 500 টাকা পেতেন, কিন্তু সেটাকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এখন এই 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প তৃণমূলের ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে অনেকে সভায় এসেছিলেন, ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমি যেখানেই যাই কথা বলি। আজকে এই প্রধানমন্ত্রী সভা যেটা বাটপাড়াতে হয়েছিল, অনেক মহিলা, তারা অনেকেই অবাঙালি, বাঙালিও কিছু এসেছিলেন, স্থানীয় কিছু পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলে তাদের সঙ্গেও কথা বললাম। তাদের কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান। আমি বললাম যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান, তাও এখানে এসছেন, যে দেখুন মানুষের রাজনৈতিক সচেতনতা দেখুন। আমরা সাধারণ মানুষকে বলি রাজনীতি বোঝে না, তারা আমাদের অনেকের চেয়ে ভালো রাজনীতি বোঝে। তিনি পরিষ্কার বললেন যে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সরকার, এটা কারো সম্পত্তি নয়, পৈতৃক সম্পত্তি নয়, দয়া করছে না। আর অন্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার বেশি দিচ্ছে। এই যে অন্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার ধাঁচের একটা প্রকল্প চালু হয়েছে, তারাও জানেন যে আসামে অরুণোদয় যোজনা চালু আছে, তারাও জানেন যে মধ্যপ্রদেশেও এই লাডলি বাহেনা যোজনা চালু হয়েছে, এবং তারা যথেষ্ট লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পান। ফলে এখানে আমরাও বলেছি, আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা 3000 টাকা দেব। ফলে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার হয়তো কেউ কেউ পান, কিন্তু তারা এবার বিজেপিকে ভোট দেবেন, কারণ তারা জানেন যে একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা 500 থেকে 1000 করা হলো, আর সন্দেশখালীর মহিলাদের সম্মান নষ্ট হচ্ছে, এটা কিন্তু খবরটা তাদের কাছে চলে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারে তাদের 1000 টাকা দেওয়া হচ্ছে, আর এই লোকগুলো 1000 কোটি, 2000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি টাকা মেরে পকেটে ঢোকাচ্ছে, সেই খবরও তাদের কাছে চলে গেছে। তারা তাদের লক্ষ্মীর ভাণ্ডার কাউকে কাউকে 500-1000 টাকা দেওয়া হচ্ছে, আর এ দেশের মানুষগুলো চাকরি পাচ্ছে না, তাদের পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যেতে হচ্ছে। সেই সমস্যাটা অনেক বেশি পড়তে হচ্ছে বাড়ির মহিলাদের। ফলে আজকে তারা সচেতন হয়েছেন এবং তারা জানেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে শিল্প আসবে, যত শিল্প আসবে এ রাজ্যে চাকরির সুযোগ হবে, যত চাকরির সুযোগ হবে মানুষগুলোকে আর রাজ্যের বাইরে যেতে হবে না। এগুলো কিন্তু সাধারণ মানুষ আজকাল বুঝতে পেরেছে। তাই আমরা বলছি আমরা শিল্পায়ন করব, আমরা বলছি যে আমরা এলে মানুষের কাজ দেব। আর তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা 500 টাকাকে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার করেছি, অমুকশ্রী দিয়েছি, তুসুকশ্রী দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কটা শিল্প করেছি একবারও বলে না। ফলে ওরা বুঝে গেছে যে মানুষকে এই ঘুষের প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে তারা ভোট টানার চেষ্টা করছে। কিন্তু আমি বলি যে চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না। সে নেপোলিয়ানের একটা কথা আছে না, যে কিছু মানুষকে কিছুদিন হয়তো বোকা বানিয়ে রাখা যায়, আর আমি তার সঙ্গে একটা জুড়ে দিই যে অনেক মানুষকে হয়তো অনেক দিন বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে তো সব দিন বোকা বানিয়ে রাখা যায় না। এরা ভেবেছিল মানুষ বরাবর বোকা মনে থাকবে, সরি, মানুষ বোকা মনে থাকবে না। এবার কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসছে, এনডিএ ক্ষমতায় আসছে। পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি অসাধারণ রেজাল্ট করবে, এবং তারপর এই তৃণমূল কংগ্রেস সরকারটার মৃত্যুঘণ্টা বাজবে, শীতের ঝরা পাতার মতো ঝরে ঝরে পড়বে। তারপর এই দলটাকে প্রথম ভাবতে হবে আদৌ দলটার অস্তিত্ব থাকবে কিনা। আমাকে যদি প্রশ্ন করা হয় সত্যি থাকবে কিনা, আমি বলবো সরি, এই দলটার অস্তিত্ব থাকবে না, থাকতে পারে না।